আমাদের আজকের গল্পটির নাম অপ্রকাশিত ভালোবাসা। প্রথম পর্বের পর। এটা কি তাহলে কোনো মানুষ, নাকি তাসফিয়ার বলা সে কোনো অদৃশ্য ছায়া? চিন্তা করে কোনো সমীকরণ দাঁড় করাতেই পারছি না। আমার সাথে খারাপ কিছু হলেই সে এভাবে মরে যাচ্ছে কেন? আর কেনই বা এসব হচ্ছে? সারা রাত পুলিশের টহল ছিল, কোনো কিছুই ঘটেনি। কিন্তু ঘটল এর পরের দিন, যখন সকাল হলো, সবে মাত্র ঘুম থেকে উঠেছি, নাস্তা করব। এমন সময় দরজায় কলিং বেল। আমি ভাবছি কে এলো এ সময়? পুলিশই বা আসতে দিল কি করে? দরজা খুলতে দেখলাম তাসফিয়ার আম্মু। আমি অবাক হয়েছি, কিন্তু তাসফিয়া একটুও অবাক হয়নি মনে হয়। ও জানতো যে এমন কিছু একটা ঘটবে। আমি কোনো কথা বলিনি, এবং তাসফিয়াও না। তাসফিয়ার মা এসেই কান্না শুরু করলো। তাসফিয়াও কান্না করছে অনবরত। আমি এসব না ভেবে তাসফিয়ার মাকে প্রশ্ন করলাম, আপনি না হারিয়ে গিয়েছিলেন, কোথায় আর ফিরে এলেন কিভাবে? সে একটা কাহিনী, তার আগে আমার একটু বিশ্রাম লাগবে। আমি খাবারের সব ব্যবস্থাই করে রেখেছি। এভাবেই দুপুর হলো। আমি এই কাহিনীর সবটা জানতে চাই, তা না হলে কোনো কিছুই করা সম্ভব না। তিনি বলতে শুরু করলেন, যেদিন আমার বিয়ে সেদিন তুমি তাসফিয়াকে নিয়ে গিয়েছিলে। তারপর যখন আমার ফোন আনতে রুমে আসি, ঠিক তখনই সারা ঘরের লাইট বন্ধ হয়ে যায়। আমি কিছু বলার আগেই কোনো কিছুর গন্ধে মাটিতে পড়ে যায়। তারপর মনে হলো ঘুমিয়ে পড়েছি। যখন ঘুম ভাঙল তখন দেখি চারিদিক অন্ধকার, কেউ নেই। একজন মানুষের ছায়া দেখলাম দেয়ালে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তিনি বলতে শুরু করলেন, তাসফিয়াকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা ঠিক না। যদি করিও তাহলে আমাকে মেরে ফেলবে। আমি চুপ ছিলাম একদম। যখন তাসফিয়ার কান্না দেখলাম এবং ও যে অসুস্থ হলো, তা সব দেখে আমার মন মানসিকতা পাল্টে গেল। কিন্তু কিছুই বলতে পারছিলাম না। একসময় ছায়ার মতো কেউ একজন মরে উঠল। সন্তান যখন পথের কাঁটা, তাহলে তাসফিয়াকে মেরে ফেলি। তখন চিৎকার করে বললাম, না। ওই একদিন সারাটা সময় কান্না করেছি। এরপর আর কথা হয়নি ছায়ার মানুষের সাথে। আমি ভেবেছি হয়তো তাসফিয়াকে মেরে ফেলেছে। কালকে রাতে ওই একই বিকট গন্ধ ছড়ানো হয়। আমি আবার ঘুমিয়ে পড়ি। উঠে দেখি বাসায় হাতে তোমার বাসার ঠিকানা লেখা, যে তাসফিয়া এখানেই আছে। আমি উঠে এক দৌড়ে আসলাম। ভাবলাম যে তাসফিয়া আর নেই, কিন্তু আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি। বুঝলেন তো মেয়েটা কত ভালোবাসে আপনাকে? হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মেয়েটাকে অনেক দেখে রেখেছ। না হয় কোনো না কোনো খারাপ মানুষের হাতেও পড়তে পারত। আল্লাহ রক্ষা করেছে। তা তুমি কে? আমি যেই হই, আপনার মেয়েকে নিয়ে যান। আমার কিছুই ভালো লাগছে না। কে এই মানুষ যে এমন কাজ করছে? আমার জীবনটা একদম শেষ করে ফেলেছে। আমি আর পেরে উঠতে পারছি না। তাসফিয়া তার আম্মুর সাথে চলে গেছে। আমি একাই এই হোটেলে থাকছি। পুলিশ চারিদিকে টহল দিচ্ছে। আমি শুধু এই সব কিছুর সমাধান চাচ্ছি, কারণ আমার জন্যই হয়তো এই মানুষগুলোর প্রাণ গিয়েছে। এটার সমাধান আমাকেই বের করতে হবে। পুলিশকে আমার সব কথা খুলে বললাম, কিন্তু অফিসার আমার কোনো কথায় বিশ্বাস করতে রাজি না। তারা এটা নিয়ে হাসাহাসি করে। তারপর প্রমাণসহ হাতে নাতে ধরবো বলে তাদেরকে বললাম। প্ল্যানও ঠিক করে ফেললাম। কোথায় কি করতে হবে সব বলে দিল পুলিশ। সেদিন রাতে এক পুলিশ ছদ্মবেশে রুমে আসে। তার সাথে ছোট্ট একটা পয়েন্টে নিয়ে ঝগড়া বাঁধিয়ে ফেলি। এখন আমি নিশ্চিত যে এই লোক আর বাঁচবে না, কারণ আমার সাথে যেই খারাপ করে সেই মারা যায়। ভেবেছিলাম এতে হয়তো কাজ হবে। সারা রাত ভাবলাম কে হতে পারে, কিন্তু পরের দিন যখন পুলিশের কিছুই হলো না, তখন বুঝলাম আসলে এসব কিছুই না। পুলিশ আমার কথাকে একদম হাসি দিয়ে উড়িয়ে দিয়েছে। তারা এক প্রকার পাগলও বলেছে আমাকে। এই হোটেল পাল্টে রিসর্টে উঠবো ভাবছি, কিন্তু এই পুলিশরা নানা রকম সমস্যা করছে আমাকে। অনেক কষ্টে সিলভার ক্যাসেল রিসর্টে চলে এলাম। এর পাশেই পুলিশের থানা। ভালোই হলো আমার। আমি এখন অন্য কিছু ভাবছি, কারণ আমার সাথে খারাপ কিছু করলে সে তো মরে যাওয়ার কথা। মরল না কেন? সমাধান আমাকেই বের করতে হবে। এসব চিন্তা করছি আর প্রাকৃতিক সৌন্দর্য দেখছি তাকিয়ে। দুপুরে গোসল করে কাপড় বারান্দায় শুকাতে দিয়েছিলাম। যখন বারান্দায় গেলাম তখন একটা ঘরে একটা শব্দ হলো। ফ্লোরে একটা কলম পড়ে আছে। কলমটা হাতে নিয়ে তুললাম। তার ভেতর থেকে বড় একটা কাগজ পেলাম মোচড়ানো।
আমি ভেবেছিলাম এটা কোনো পিচ্চি হয়তো ফেলে গেছে, কিন্তু কাগজ খুলে যা লেখা ছিল তা আমাকে অবাকের শেষ প্রান্তে নিয়ে গেল। লেখা ছিল, তুমি চাইলে ওই পুলিশকেও মেরে দিতে পারি, কিন্তু পুলিশের 1 মাসের একটা বাচ্চা আছে, তাই কিছুই করিনি। তবে তুমি মনে করলে শেষ করে দেব। আর ওড়না ছাড়া বারান্দায় যেও না, তোমার খারাপ হবে। এবার সত্যিই অনেক ভয় পেলাম। সে রাতে সব কিছু লাগিয়ে ঘুমিয়েছি। সকালে তাসফিয়ার আম্মু আর তাসফিয়াকে আসতে বলেছি, কারণ এখানে আমার কেউ নেই। সারাদিন তাসফিয়াকে নিয়ে ঘুরলাম আর তার আম্মুকে বাসায় পাঠিয়ে দিয়েছি। রাতে বসে আছি আমি আর তাসফিয়া। তাসফিয়াকে ঘরে রেখে রান্নাঘরে যাব এমন সময় একটা কি যেন অতি দ্রুত চলে গেল মনে হলো। কী যে চলে গেল বুঝতেই পারলাম না এটা কি ছিল। এভাবেই 10 দিন পার হয়ে যায়। আমি আগের মতোই স্বাভাবিক হয়ে উঠি। বিকেলে যখন একা একা পার্কে গেলাম নৌকায় ঘুরতে, তখন কিছু বকাটে ছেলেরা বাজে কথা বলছিল। কথার উত্তর দিতেই বলা শুরু করলো, চেনোস আমি কেডা, এই এলাকার এমপির চাচাতো ভাই, ভাব কম দেখাবি বুঝছস, একদম চিড়ে খেয়ে ফেলবো। আমি কিছুই বলিনি, জানি এর পরিণাম খারাপ হবে। এরপর দিন আর বাসা থেকে বের হয়নি। রিসর্টের কেয়ারটেকারের কাছে শুনেছি ওই এমপির চাচাতো ভাই নাকি খুন হয়েছে, সাথে ওই চেলাপেলাগুলাও। আমি জানি এসবের পেছনে শুধু আমার রাগ থাকার কারণ। এখানের স্থানীয় পুলিশ অফিসার আমাকে নানা রকম কথা শুনিয়েছে, কারণ এইসব মৃত্যুর জন্য নাকি আমিই দায়ী। কিন্তু কেউ আমাকে থানা পর্যন্ত নিতে পারছে না, কারণ কেউ একজন এর মাধ্যমে তারা জেনেছে আমাকে কিছু করলেই তাদের নানা রকম সমস্যায় পড়তে হবে। এভাবেই দিন কাটতে থাকলো। চারিদিকে পুলিশের সিকিউরিটি থাকতো আমার। একদিন পার্কে বসেছিলাম, হঠাৎ একটা ছেলে এসে আমাকে একগুচ্ছ ফুল দিয়ে কোনো কিছু না বলে চলে গেল। এত ডাকলাম শুনলই না। আমি ভাবলাম হয়তো এই ছেলেটাও শেষ হবে, কিন্তু না, তার কিছুই হলো না। এভাবে 3 দিন হলো ছেলেটা রোজ ফুল দিয়ে কোনো কথা না বলে চলে যেত। আমি এই 3 দিন মনে অনেক সাহস পেয়েছি, কারণ এর আগে যেই আমাকে কটু কথা বলেছে সেই শেষ। একসময় ছেলেটার সাথে একদিন কথা বললাম। এরপর দীর্ঘ 2 মাস পর ছেলেটা আমাকে প্রপোজ করল। আমিও না করিনি, কারণ একমাত্র এই ছেলে ছাড়া আমার আর কেউ নাই। এভাবেই এলো পয়লা বৈশাখ। সেদিন ফারদিনের সাথে দেখা করতে যাব। তার হাত ধরে আজই প্রথম হাঁটব। সুন্দর করে সাজলাম। যখন বেরোবো ঠিক তখনই আমার ঘাড়ে কিছু একটা গেঁথে গেল মনে হলো। সেটা খুলে সামনে আনতেই দেখলাম কলমের কালি থাকে যে পাইপে, সেই পাইপের মাথায় সুইয়ের মতো চুকা, যা আমার ঘাড়ে গেঁথে গেছিল। এই পাইপে কিছু একটা তরল পদার্থ ছিল, কিন্তু কিছু বলার আগেই আমি জ্ঞান হারাই। আমি যখন জেগে উঠি সামনে তাকাতেই দেখি একটা বিশাল বড় ছায়া। তখনই শুনতে পেলাম, কতগুলো খুন করেছি জানি না, তবে সবার শেষে তো আমাকে যেতেই হবে। আর 5 মিনিট পরে জানতে পারবে আমি কে। আমি সব কিছুর সমাধান দিয়েই আমি চলে যাব। এরপর অনেক ডাকলাম, কিন্তু কাউকে আর পেলাম না। কিছুক্ষণ পর কেউ একজন এলো ছায়ার মতো। দেখেছি আমি তবে তার দেয়ালে। সে যাই হোক, আমার এসব ভাবার সময় নেই। আমি সোজা প্রশ্ন করলাম, কী জন্য এখানে আমাকে নিয়ে এসেছেন? আর আপনি কে? কেন এতগুলো মানুষের জীবন নিলেন? একটা গল্প শোনায়, শুনবেন? গল্প শোনার মতো মন মানসিকতা নেই আমার। আমি আগে প্রশ্ন করেছি, তার উত্তর দিন আগে। এরপর আর কোনো কিছুই বলেনি সেই মানুষটি। তারপর বুঝতে পারলাম কেউ একজন আমার সামনে এসে বসল। তারপর বলতে শুরু করলো, এই ময়মনসিংহ শহরেই একটা ছেলে বাস করত, নাম ফাহিম। তাকে তুমি ভালো করে চিনতে এবং জানতে। দীর্ঘ 2 বছরের প্রেম একদিনে ভেঙে যায়, কারণ তুমি অন্য কারোর কথা বিশ্বাস করে এই সম্পর্কটা ভেঙেছিলে। ছেলেটা দেখতে খুব ভালো ছিল না, তবে তুমি যখন যেখানে যেতে চাইতে সব সময় তোমার পাশে থাকতো। কলেজ লাইফ যখন শেষের দিকে তখনই তুমি পাল্টাতে শুরু করো। বুঝেছিলে ফাহিম আর ভালো রেজাল্ট করবে না। এইটাই ছিল তোমার মূল পয়েন্ট। সে যাই হোক, ব্রেকআপের পর তোমার বাবা ঢাকায় পোস্টিং হয়। সেখানেই তুমি চলে যাও, ফিরে তাকাওনি আর। ছেলেটা মধ্যবিত্ত পরিবারের, তুমি জানতে। তুমি যখন তার কাছ থেকে কোনো গিফট পেতে না, তোমার খারাপ লাগতো। তুমি আরও একটি বুদ্ধি করেছিলে। তুমি জানতে এই সম্পর্ক কখনোই শেষ হবার না, কারণ তার কোনো ভুল ছিল না। তখন তুমি তাকে টাকা দিতে ভালোবাসার খাতিরে, আর ওর কোনো ভালো বন্ধুও ছিল না।
একসময় তুমি এই টাকার জন্য যা তা বলেছিলে তাকে। পুরো একটা কাহিনী তুমি তৈরি করেছিলে। এই টাকাগুলো সে জোগাড় করতে পারেনি, কারণ সে বোকা। অনেক কষ্ট তোমাকে দিলেও বন্ধুদের সব খারাপ কথা আর ভালো রেজাল্ট করেনি সব কিছু নিয়ে একটা সমীকরণ দাঁড় করালে। তা হলো সম্পর্কটা এখানে শেষ হোক। ব্যাস, এখানে সম্পর্কটা শেষ। এরপর তুমি ঢাকায় বড় হলে, পিছিয়ে আর ফিরে তাকাওনি। আমি একদম চুপ। আমি ভাবনার সাগরে হারিয়ে গেলাম। কি বলবো তার আগেই আমি টের পেলাম আমার হাতের সব বাঁধন খুলে গেছে। তখনই বললাম, তাহলে কি তুমি সেই? আস্তে আস্তে, পরে শোনো কি হয়েছে। তুমি চলে গেলে এমন খারাপ রেজাল্ট করলো ছেলেটা যে বাসা থেকে বের হতে পারছিল না। একটা বেসরকারি কলেজ থেকে অনার্স পড়ে সে। তুমি একটা সরকারি কলেজে। ছেলেটা একটা ভালো চাকরিও পেয়ে গেল, তাও আবার সরকারি চাকরি। দিনকাল এভাবেই চলছিল, কিন্তু তোমার চিন্তা তখনও মাথা থেকে যায়নি। এতটাই বিভোর ছিল যে শেষে চাকরি থেকে চলে আসে। তারপর নতুন নেশা শুরু হয়। তুমি যেখানে যেতে সেখানেই সে। খুঁজে পাওয়াটা খুব কঠিন ছিল না তার কাছে। শুরু হলো খুন। তুমি যাকে পছন্দ করতে না তাকেই মেরে ফেলতো। এবার আমার সব রহস্য বের হয়ে আসলো। কিছুই আর অজানা থাকলো না। ঠিক তখনই লাইট জ্বলে উঠল। আমি অন্ধকার থেকে আলোতে আসতেই চোখটা একটু কুঁচকে নিলাম। সামনে তাকাতে দেখলাম ফাহিম। আমি আমার কণ্ঠই যেন হারিয়ে ফেলেছি। এমন সময় সে একটা মুচকি হাসি দিয়ে বলতে শুরু করলো, এত চাপ নেওয়ার কিছু নেই। আমি কি করেছি তার সব সমাধান তোমাকে দিয়ে যাব। এসব কানে করছো? তুমি পাগল নাকি? এমন মানুষকে তো পাগলই বলে, তাই না? শুনো, তোমাকে 4টা পাত্রপক্ষ দেখতে আসা সবাইকে এক ধরনের মেডিসিন দিয়ে মেরেছি। সেটা কোথায় পেয়েছি তা জানার বিষয় তোমার না। সেটা নাক দিয়ে ঘ্রাণ নিলেই রক্তের চার স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেড়ে যায়, ফলে ব্রেনে স্ট্রোক হয়। এরপর সেটা আমি ডোমের কাছে নিয়ে যাই। তিনিই তার চোখ খুলে রাখেন, আর আমি তারপর ফেলে দেই এটাই। তবে ওই ডোমের লোককে আমি একটা লাশের জন্য 1 লক্ষ টাকা করে দিয়েছি। তুমি একটা নরপিশাচ, মানুষ না তুমি। এমন কাজ করতে পারলে খারাপ লাগলো না? আরে না না, তারপর তুমি এখানেই আসলে। তা বিপদে যে প্রিয় মানুষও পর হয় তার প্রমাণ তোমার পরিবার। অন্য সকলকে যেভাবে মেরেছি ঠিক সেভাবেই পুলিশকেও মেরেছি। এরপর যত খুন হয়েছে সবগুলোতে একই কৌশল ব্যবহার করেছি। তাসফিয়ার মাকে মেরে ফেলতাম, কিন্তু ছোট একটা বাচ্চা কি করে থাকবে, তাই তার মাকে বোঝাতে চেষ্টা করেছি। আর সব শেষে তাকে ফিরিয়ে দিলাম। আর ছায়া হয়ে যাওয়ার ব্যাপারটা? আমার কাছে এক ধরনের গ্লাস আছে, সেটা দিয়ে প্রায় 50 হাত দূরে প্রতিবিম্ব তৈরি হয়। আর আমি তোমার বাসা থেকে প্রায় 20 হাত দূরে ছিলাম। এই জন্যই ওই প্রতিবিম্ব তোমার দেওয়ালে, মানে বারান্দায় অনায়াসে পড়েছে। আর তোমার রুমে ঢুকলাম কিভাবে এত পুলিশের মাঝেও? কিভাবে? পুলিশকে টাকা দিয়েছি ব্যাস। আর হোটেল বয় খুন তো আমিই করেছি। ওই যে কলমের পাইপ দিয়ে পয়জন ভরে তীর মারি, ব্যাস, খেল খতম। অনেক কিছুই করে ফেলেছি। কেন এসব করলে? তুমি একটা পাগল, মানুষ না। হ্যাঁ, তাই সেই বান্ধবী দুটি, তানহা আর ঐশী, ওদেরও মেরে ফেলেছি ঠিক একইভাবে। এখন কি আমাকে মারবে? ভেবেছিলাম তোমার কাছে ফিরে আসব, কিন্তু তা আর হবে না। আর আমি যাদের মেরেছি তারা কেউই ভালো না। তোমাকে 4টি পাত্রপক্ষ দেখতে এসেছে, তারা সবাই খারাপ। জানি তুমি কখনোই আমাকে ক্ষমা করবে না। ক্ষমার মতো কাজ তুমি করনি। তুমি বলতে সব আমি তোমাকে একটা বিশ্বাস করতাম। অনেক বলেও তো সম্পর্কটা রাখতে পারিনি। এখন কি করে রাখবো বলো? তোমাকে ছেড়ে দেবো, চলে যেতে পারো এখনই। তুমি ফারদিনকে মারোনি কেন? ও তো আমাকে ভালোবাসে। ও যে সত্যিই তোমাকে ভালোবাসে তাই কিছুই করিনি, আর কখনো ক্ষতিও করব না। তোমরা সুখে থাকো, এটাই চাই। আমি বেরিয়ে আসছি। পিছনে মনে হচ্ছিল ফাহিম কান্না করছে, কিন্তু এমন খারাপের সাথে থাকার মতো অবস্থা নেই। ঠিক তখনই পিছন থেকে বলে উঠল, কখনো তো তোমাকে জড়িয়ে ধরতে পারিনি, একবার জড়িয়ে ধরতে দিবে? শেষবারের মতো। শেষবার মানে? তুমি যে মাত্র চেয়ারটাতে বসেছিলে, তার উপর একটা বাতি, কিন্তু পিছনে অন্ধকার, তাই না? হ্যাঁ, কি হয়েছে? সারা ঘর আলোকিত হয়ে উঠল। সারা ঘরে পুলিশ। আমি একদম অবাক। তার চেয়ে বেশি অবাক
যখন দেখলাম ফারদিনও পুলিশ, এবার সবই স্পষ্ট হয়ে উঠল। তখনই ফারদিন বলতে শুরু করলো, ফাহিম যখন তোমার ঘর থেকে বের হয়ে বাইরে আসে তখন তাসফিয়া রুম থেকে বারান্দায় আসে, এসে একটা চুইংগাম পায়। ভেবেছিল কেউ হয়তো এটা খেয়ে ফেলেছে, কিন্তু সে সেটা নিচে ফেলে দেয়। এটা একদম আমার সামনেই পড়ে। আর এই চুইংগাম চাবানোর ডিএনএ টেস্ট করি আর আশেপাশের সব জায়গায় তদন্ত করি আর ফাহিমকে ধরে ফেলি। এত কষ্ট করেও যদি না ধরতে পারি তাহলে তো এটা একটা ব্যর্থতা। তবে সে কোনো কিছুই মুখে বলতে চাইছিল না, তাই তোমাকে এখানে নিয়ে আসা, যাতে সকল ঘটনাটা জানতে পারি। আর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াও হয়েছিল। সে মানসিকভাবে অসুস্থ, তবে পাগল না। সে তোমার নেশায় পাগল। ফারদিন, তুমি কি বলছো এসব? যা বলছি সবই সত্যি। আমি জানি এখন ফাহিমকে তারা ধরে নিয়ে যাবে আর কখনোই দেখা হবে না। আমি বললাম, ফারদিন, তুমি কি তাহলে আমাকে ভালোবাসো না, নাকি এসব আমাকে দিয়ে করিয়েছ? কোনটা? ভালোবাসাটা পরের হিসাব, এর আগে আমার দায়িত্ব। ফাহিম এক ধ্যানে চেয়ারে বসে আছে। আমি এতগুলো দিন নিজের মতো করে চলেছি। কেউ যে এত ভালোবাসে তা আমি বুঝিনি। আমি অনেক কষ্ট দিয়েছি তাকে। অন্য মানুষের কথায় আর নিজের স্বার্থে এই মানুষটাকে এতটা খারাপ তো আমিই বানিয়েছি। অথচ আমার ভালো খারাপের সময় এই মানুষটাই ছায়ার মতো পাশে ছিল। আমি এক পা দুই পা করে সামনে যাচ্ছি ফাহিমের। এরপরও একটু মাথা তুলে তাকালো। আমি বুঝতে পারি মানুষকে পাওয়ার মাঝেই সফলতা, অন্য কিছুই না। ফাহিমকে দেখছি সে আবার মাথা নিচু করে রেখেছে। এখন আমি কান্নায় ভেঙে পড়লাম আর বলতে শুরু করলাম, ফারদিন, এই মানুষটাই আমার প্রথম ভালোবাসা। আমি অনেক ভুল করেছি, যার ফল আমি ভোগ করছি। ও তো মানসিক রোগী, ওকে তো ছেড়ে দিবে, তাই না? আমি নিয়ে যাব, কেউ কিছু বলো না প্লিজ, যদি ভালোবেসে থাকো। ফাহিম মাথা তুলে মুচকি হাসে। আমি সেদিকে খেয়াল না করে ফাহিমকে বললাম, তুমি যাবে না আমার সাথে? হ্যাঁ যাব, একটা কাজ করো। কি কাজ? তুমি আর আমি চলে যাব, কেউ কিচ্ছু বলবে না। তোমার হাসিটা অনেক সুন্দর। তুমি ওই যে দরজা, ওখান থেকে একটু হেঁটে আসো তো দেখি, তোমাকে অনেক সুন্দর লাগবে। আমি বিশ্বাস করলাম না। তখন ফারদিনকে বললাম, ছেড়ে দিবে তো? অবশ্যই। তখনই আমি একটু সামনে যেয়ে একটু হাসতে হাসতে সামনে যাচ্ছি ফাহিমের দিকে। ফাহিম এক ধ্যানে আমাকে দেখছে। আমি কাছে যেয়ে হাসছি। তার কোনো আকর্ষণ নেই। আমার এত কিছু ভেবে লাভ কি? আমি আর এখন আগের মতো নেই, ভালো হয়ে গেছি। ফাহিমকে যেই না হাত ধরে টান দিয়ে তুলতে যাব, তার আগেই দেখলাম ফাহিমের গাল মানে ঠোঁটের কিনার দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি ঠোঁটটা একটু ছোঁয়ার সাথে সাথেই রক্তে আমার হাত ভরে গেল। বুঝতে আর বাকি নেই যে ফাহিম আর নেই। ফাহিমের চেয়ারের পিছনেই ছিল র্যাব। তাদের কেউ একজন আমাকে না জানিয়েই এমন কাজ করলো। তবে ফাহিম জানতো, কিন্তু বলেনি। পিঠে হাত দিতেই বুঝলাম সেই কলমের অস্ত্র। আমি এখন কান্নায় ভেঙে পড়লাম, কারণ এখন আমার কেউ নেই। কিন্তু পুলিশরা আমাকে নিয়ে গেল বাইরে। নিয়েই কোনো এক ডাক্তারের মাধ্যমে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর দুদিন পর যখন স্বাভাবিক হই, তখন ফাহিমকে খুঁজি অনেক, কিন্তু খুঁজে পাইনি। আমি বুঝতে পারি ফাহিম কতটা ভালোবাসতো আমাকে। এরপর দীর্ঘ 2 বছর একা একা থাকতাম। ফাহিমকে ভালোবাসি বলা হয়ে ওঠেনি কখনোই। মানুষটাকে একেবারেই শেষ করে দিয়েছি আমি। এর মাঝেই ফারদিন বিয়ের কথা বলতে শুরু করে। হ্যাঁ, বিয়েও হয় আমাদের, কিন্তু একটা মূর্তির কাছে। বাসর রাতে যখন ফারদিন বলল, ফাহিমকে আমাদের টিক বা র্যাবের কেউই মারেনি, তবে কোথা থেকে যে এই অস্ত্রটা এলো জানি না, এখনও ধরতেই পারিনি। তখনই বারান্দায় একটা শব্দ শুনলাম। আমি আর ফারদিন তাড়াতাড়ি গেলাম। বারান্দার দেয়ালে খেয়াল করতেই দেখলাম একটা কাগজ ঝুলছে, তাতে লেখা, ভালোবাসো তো বলছই, ভালো থাকো, ফারদিনকে নিয়ে। আমি তোমার প্রথম ভালোবাসা, আজীবন থাকুক অপ্রকাশিত ভালোবাসা। আমি এই ছায়া হয়েই পাশে থাকব, ভালো থেকো। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে
অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ।